আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের কারফিউ শুরু, অসহযোগ আন্দোলনের সময় দেশের কয়েক জেলায় হামলা সংঘাতে সিরাজগঞ্জে 13 পুলিশ সহ কমপক্ষে 93 জন নিহত। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী গুলি না করার বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ, জরুরি প্রয়োজনে যথাযথ আইন মেনে করা যাবে পর্যবেক্ষণ। এবং অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের, ফাইনালে হারিয়েছেন স্পেনের আলকারাজকে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ ও জনগণের যান মাল নিরাপদ রাখার স্বার্থে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। সরকারি এক প্রেস নোটে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা, উপজেলা, সদরে কারফিউ চলবে। আগামীকাল সোমবার থেকে বুধবার সারা দেশে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস। ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে প্রেস নোটে বলা হয়েছে, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাশকতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাতে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, তাদের ব্যবস্থা শিক্ষার্থীদের বিরুদ্ধে না, নাশকতা চালানো জঙ্গিদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের গুলিতে ঢাকায় 3 জন পুলিশ আহত হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, পুলিশ সংবেদনশীলতা দেখিয়ে এলেও এখন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি, যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে, নাশকতাকারীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দেশের বিভিন্ন স্থানে হামলা এবং সংঘর্ষে রোববার 14 পুলিশ সদস্য সহ 93 জন নিহত হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচি চলার সময় আন্দোলনকারী আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ সংঘর্ষে ঘটনা ঘটে। সে সময় লক্ষ্মীপুর, বগুড়া, ফেনী, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কক্সবাজার এবং মাগুরায় এসব প্রাণহানি হয়েছে। সে সময় আরও কয়েক জেলায় সংঘর্ষে আহত হন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় হামলায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ সময় জেলায় সংঘর্ষে নিহত হয় আরও 10 জন। নরসিংদীর মাধবদীর চরদিঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আরও 6 জন নিহত হন। ফেনীতে সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। রংপুরে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর ও তার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাবনায় সংঘর্ষে নিহত হয় 3 জন, আহত হয় 30 জন। বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মুন্সিগঞ্জ শহরে বিএনপির সাথে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র। গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। বগুড়ার কাহালু থানায় হামলা ও জেলার শেরপুরে আওয়ামী লীগ অফিস এবং এএসপির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাগুরায় সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত হয়েছেন 3 জন।
কুমিল্লায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গৌরীপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ অফিস, ইউএনও অফিস ও জেলা জজ আদালতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহী মোহনপুর থানা, এসিল্যান্ড অফিস ও আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন, আহত হয়েছেন 5 জন। ভোলা শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলা, অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর ও বিএনপি অফিসে আগুন। নারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জে সংঘর্ষে 3 জন নিহত। জেলা আওয়ামী লীগের অফিস, মোটরসাইকেল ও রাস্তায় বিভিন্ন স্থানে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। লক্ষ্মীপুরে সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হয়েছিল লাখো মানুষ। এক পর্যায়ে ভাঙচুর চালায় পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ওই সময় ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরাগ আজমের রিপোর্ট। সকাল 10টার দিকে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সাথে যোগ দেন নানা বয়সী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে যায় শাহবাগ এলাকা। সরকার পতনের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। একটু পর পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইটপাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে আছে এমন খবরে তারা ভেতরেও ইটপাটকেল ছুটতে থাকে। ভেতর থেকেও পাল্টা ঢিল ছোড়া হয়। ওই সময় ভবনের বাইরের জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আন্দোলনকারীরা। এরই মধ্যে কেবা কারা ভেতরে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। শাহবাগ থেকে কাটাবন যাওয়ার রাস্তায়ও একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। আশেপাশের রাস্তায় কাঠের টুকরা পুড়িয়ে আগুন জ্বালানো হয়। থেমে থেমে মিছিল, স্লোগান চলতে থাকে শাহবাগ ও আশেপাশের এলাকায়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এদিকে সরকারের পদত্যাগ ও গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল, ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস ও গুলিতে পুলিশ সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছে, জানাচ্ছেন এনামুল কবির রূপম। দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত পেশাজীবীদের সমাবেশ পুলিশ ভেঙে দিতে চাইলে সংঘর্ষ বাধে। প্রথমে সাউন্ড গ্রেনেড ও পরে কাঁদানে গ্যাস ছুড়ে দফায় দফায় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে প্রেস ক্লাব, মেট্রো রেল গেট, পররাষ্ট্র দপ্তর গেট ও হাইকোর্টের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। জ্বালিয়ে দেয়া হয় পুলিশ বক্স। পরিস্থিতি শান্ত হলে সেখানে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সরকার সমর্থিত আইনজীবীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়। মিরপুরে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আহত হয় অন্তত 7 জন। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে লাঠি মিছিল নিয়ে ইসলামী দলের নেতাকর্মীরা শাহবাগে এসে সড়ক অবরোধ করে। বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরা, পল্টন, যাত্রাবাড়ি, আফতাবনগর, রামপুরা ও পল্লবী এলাকায়। বিকেলে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে ধানমন্ডির দিকে যাওয়ার সময় একটি তৈরি পোশাকের শোরুমে আগুন ধরিয়ে দেয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেখলেন এনামুল কবির রূপমের রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবি শিক্ষার্থীদের নয়, এটি বিএনপি জামাতের নীল নকশা। তাই সকল হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদের নিতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে সরকার। জামাত, বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু থাকতে এদের আস্ফালন সহ্য করা হবে না।
শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকার হটানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে কোটা সংস্কার সহ সব দাবি মেনে নেওয়ার পরেও অযৌক্তিকভাবে এক দফা দাবি বাস্তবায়নের সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সন্ত্রাসী কায়দায় যারা দেশের ক্ষতি করছে তাদের দমনের হুঁশিয়ার করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা এখন বিএনপি জামাতের সাথে এক হয়ে গেছে। যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা, এটুকু বলে রাখি, তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে, তবে সহিংস হলে গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন অনুসরণ করতে বলেছেন হাইকোর্ট। দায়ের করা রিট খারিজ করে পর্যবেক্ষণ সহ ওই আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আবেদনকারীদের আবেদন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক হওয়ায় গ্রহণ করেনি আদালত। মাজহারুল হক পান্নার রিপোর্ট। অসহযোগ উপেক্ষা করে হাইকোর্টে আসায় আবেদনকারীদের ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশ হত্যার ঘটনা তুলে ধরে বলেন, এক চোখ বন্ধ করে থাকলে হবে না। যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন, একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। তো এই যে কথাগুলো, এগুলো তো এই যে ওনাদের যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইডভাবে আসেন নাই। ওনাদের এইটা হচ্ছে টু অ্যাচিভ দেয়ার পলিটিক্যাল যেটা গেইন, এইটা করার জন্য তারা আসছেন, সেটা আমরা কোর্টকে বলছি। পাল্টা যুক্তি দিয়ে আবেদনকারীরা বলেন, সহিংসতা হলে পুলিশ নীরব থাকবে এমন কথা বলেননি তারা। প্রাণঘাতী গুলির বিপক্ষে তাদের অবস্থান। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে মনে হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইবো এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। শুনানিতে চলমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আদালত, সাথে রিটের বিষয়ে আদেশ দেন। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। এর আগে বিক্ষোভকারীদের উপর গুলি না চালানো ও 6 সমন্বয়ককে হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর 3 দিন শুনানি হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনকে আবারও পূর্ণভাবে সমর্থন জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, এর পুরো দায় সরকারের। সে সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান। সরকার প্রথম থেকে ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ও নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলন বলপূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নজিরবিহীন তৎপরতা। আমরা আগে বলেছি, দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি।
এ পর্যায়ে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অনেক আগেই ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোস্তাক কি ভাষণ দেবেন তা লেখা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে মোস্তাক তার সহযোগীদের নিয়ে করতে থাকে ঘৃণ্যতম এই হত্যাকাণ্ডের পরিকল্পনা। ওবায়দুল রশিদের রিপোর্ট। খন্দকার মোশতাক আহমেদ মহান মুক্তিযুদ্ধ চলার সময় থেকেই শুরু হয়েছিল তার বিশ্বাসঘাতকতা। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গোপনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেন। 1971 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রে গিয়ে গোপনে পাকিস্তানের সাথে সমঝোতায় যেতে চেয়েছিল মোশতাক, কিন্তু ভারত এবং প্রবাসী বাংলাদেশ সরকার তা জেনে যাওয়ায় তার আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। স্বাধীন বাংলাদেশে জাতির পিতার বিশ্বাস অর্জনে কূটকৌশলের আশ্রয় নেয় মোশতাক। প্রথমে বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়ন এবং পরে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বঙ্গবন্ধু। ঘনিষ্ঠজন সেজে জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্নভাবে ভূমিকা রাখে মোশতাক। এরপর শুরু করে হত্যাকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনক্ষণ চূড়ান্ত করতে হত্যাকারী ও নেপথ্য কুশলবদের নিয়ে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড, গাজীপুরের সালনা হাই স্কুল ও পরে নিজ গ্রামের বাড়িতে বৈঠক করেছিল মোশতাক। জাতির পিতাকে হত্যার পর তার ও পরিবারের সদস্যদের দাফনের আগেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেয় মোশতাক। মোশতাক তখন বলেছিল, ভাষণটি একদিনে লেখা হয়নি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আই স্পোর্টস। প্যারিস অলিম্পিকের নবম দিনেও পদক জয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চীন। 18টি স্বর্ণ, 14টি রৌপ্য এবং 9টি ব্রোঞ্জ চাইনিজদের দখলে। 14টি স্বর্ণ, 25টি রৌপ্য ও সমান সংখ্যক ব্রোঞ্জ নিয়ে সর্বাধিক 64টি পদকে আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 12টি স্বর্ণ সহ দ্বিতীয় সর্বাধিক 42টি পদক নিয়ে তৃতীয় স্থানে স্বাগতিক ফ্রান্স। সমান 12টি স্বর্ণ নিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে অস্ট্রেলিয়া। 10টি স্বর্ণ নিয়ে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছে গ্রেট ব্রিটেন। শীর্ষ 10-এ আরও আছে সাউথ কোরিয়া, জাপান, ইটালি, নেদারল্যান্ডস ও কানাডা। অলিম্পিক গেমস ঘিরে বেশ কিছু কড়াকড়ি এবং ধরপাকড়ের কারণে অনেক বেশি বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। অনেকে লুকিয়ে আছেন। এছাড়াও নানা জটিলতায় অনেকে রেমিটেন্স পাঠাতে পারছেন না। রেমিটেন্স পাঠানো নিয়ে প্যারিস থেকে জানাচ্ছেন এম এ হাশেম। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য যাকে লাইফলাইন বলা হয়। ফ্রান্সের বাংলাদেশি অর্থ প্রেরণকারী শীর্ষ প্রতিষ্ঠানের কর্ণধার বলছেন গ্রাহক কমে যাওয়ার কথা। বাংলাদেশে যে রেমিটেন্সের উপরে সেটা আমাদের ব্যবসা নাই বললেই চলে। ইন্টারন্যাশনাল অন্যান্য আফ্রিকা মিলিয়ে আমাদের ব্যবসাটা মোটামুটি টিকে আছে। জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনাগ্রহ দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে টাকা পাঠানো হুন্ডির মাধ্যমে কম সম্ভব না, সেই জন্য আমি টাকা পাঠাইছি। কিছু টাকা পাঠাইতে আসছিলাম বাচ্চাদের জন্য, দেশে যেহেতু কিছু দরকার তার ওই ন্যূনতম কিছু পাঠাইছি। অলিম্পিকের আগে কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোয় অনিয়মিত অনেক প্রবাসী ফ্রান্স ত্যাগ করে। অনেক মানুষ বিভিন্ন দেশে চলে গেছে, আর বর্তমানে যারা এই দেশে আছে কাগজবিহীন তারা আতঙ্কের মধ্যে গড়ের মধ্যে আছে, বাইরে হইতেছে না। অলিম্পিক গেমস উপলক্ষে ফ্রান্সে অনেক বেশি কড়াকড়ি ও বিধিনিষেধ থাকায় অনিয়মিত প্রবাসীদের অনুপস্থিতি এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে রেমিটেন্স পাঠানোর প্রবাহ যেমন কমবে, তেমনি অবৈধ পথে অর্থ পাচারের আশঙ্কাও বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। যাওয়া যাক অন্যান্য সংবাদে। শিক্ষক, বিচারপতি, আইনজীবী এবং নাগরিক সমাজের অংশীদারিত্বের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই রূপরেখা দেন তারা। শিক্ষকদের পক্ষে বিবৃতিটি পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু আহমেদ। সাবেক
অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর নৃশংস জোর জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারে জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নাচের স্কুলে ছুরি হামলার জের ধরে যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী বিক্ষোভ ও সহিংসতা করছে চরম ডানপন্থীরা। রোববারও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সহিংসতার অভিযোগে শনিবার কমপক্ষে 90 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, লিভারপুল, ব্রিস্টল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল, বেলফাস্ট ও হল সহ বেশ কিছু শহরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চরম ডানপন্থী এবং অভিবাসন বিরোধীরা। অন্যদিকে কিছু শহরে পাল্টা বিক্ষোভ করছে অভিবাসীপন্থী ও ফ্যাসিবাদী বিরোধী বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের মার্সিসাইডের সাউথ পোর্টে গত সোমবার একটি নাচের স্কুলে ছুরি হামলায় 3 কিশোরী নিহত হয়। হামলার ঘটনায় 17 বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়, যাকে অভিবাসী হিসেবে চিহ্নিত করে পুলিশ। আর এরপরেই বিক্ষোভের সূত্রপাত। সহিংসতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সরকার। জানাবো আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ব্যক্তিত্বের দ্বন্দ্ব, লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশার গল্প নিয়ে মঞ্চ নাটক মূল্য অমূল্য, যেটি এখন প্রদর্শিত হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। নাটকটি পরিবেশন করেছেন অনুস্বর নাট্যদল, পরিচালনা করেছেন মোহাম্মদ বারি। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দেখতে পারবেন দর্শকরা। যাওয়া যাক জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদে। বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। রাজশাহী মহানগরীর বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ড থেকে নেতাকর্মীরা 0 পয়েন্টে অবস্থান কর্মসূচিতে জড়ো হন। মহানগরীর কামরুজ্জামান চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক W সরকার ও সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাওয়া যাক কৃষি সংবাদে। গোখাদ্যের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। এবছর বন্যায় ভূমি তলিয়ে যাওয়ার বিপাকে পড়েছেন তারা। আর এই অবস্থায় চড়া দামে খড় কিনে গবাদি পশুর জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কুড়িগ্রামে 9 উপজেলার প্রায় 8.5 লাখ গরু ও মহিষ রয়েছে। ফসল উৎপাদনের লাভ কম হওয়ায় প্রতি বছর এসব গবাদি পশু বিক্রি করেই জীবন জীবিকা নির্বাহ করে তারা। এবছরে বন্যায় চরণভূমি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। নদী বন্যা যা শেষ করছে, পাটটার সমস্ত চলে গেছে, গরু বাছুর সব মরতে আছে, খাওয়া বিনেকার। খারাপ, ঘর বাড়ি আমাদের ভাঙি গেছে, আমরা গরুর খাদ্য কিনতে পারছি না।
মেলা মনে করেন পানি হয়েছে বাসা, কারণ মনে করো গরু থাকলে সমস্যা, মানুষের খাওয়া দাওয়ার সমস্যা হওয়ার পরে গরুর খাদ্য সংকট হয়ে গেছে। গরু যে ঘুরে নুন যে কীভাবে খেলে নিজে বাঁচতে পারি না, গরু কীভাবে পালি। জমা জমি খাতায় মানে ধান টান ছিঁড়েছিলাম, খাইয়ে গেছে, তারপরে যে গরু বাছুর খিলেতে পারি না। গবাদি পশুর খাদ্য সংকটের কথা স্বীকার করে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, দীর্ঘ বন্যা ও অতিবৃষ্টিতে গোখাদ্য নষ্ট হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় আমাদের 9টি উপজেলার প্রতিটি উপজেলায় কম বেশি প্লাবিত হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ বিভাগে যে ক্ষতিটা হয়েছে, যে আমাদের নিম্ন চারণভূমি যেগুলো ছিল সেগুলোর ঘাস অনেকটা নষ্ট হয়ে গেছে। এছাড়া যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখানকার অনেক খড় নষ্ট হয়েছে। আমরা কৃষকদেরকে যাদের ঘাস নষ্ট হয়েছে নতুন করে আমরা সেগুলো পরিচর্যা সহ নতুন কাটিং সরবরাহ করে তারা যেন এটা আবার নতুন করে লাগাতে পারে সে বিষয়ে আমরা আমাদের কাজ করছি। চলতি আমন মৌসুমে ধান কাটার শুরুর আগ পর্যন্ত কৃষকদের গবাদি পশু বাঁচাতে সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। ফেনীর পরশুরামের 10টি স্থানে বাঁধ ভেঙে 58টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় বাঁধটি ভেঙে গেলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। রবিউল হক রবির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই উজানের পানিতে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে প্লাবিত হয় ফুলগাজী পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। নিঃস্ব হয় নদী তীরবর্তী মানুষজন। এবছরও প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি সহ একরের পর একর ফসলি জমি। বার দিয়ে পানি আসে, এটা উঁচা করে বাঁধা দরকার। এটা বাঁধে বেরি বাঁধে যে বরাদ্দটা হয় এটা ঠাইভাবে তারা উঁচা করে বাঁধে না। আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে অনেক পুকুরে মাছ ছিল, মাছ নিচে 2 বছর আগে এটা যেটা বাঁধা হয়েছিল এটা কোনো বাঁধা হয় নাই, এটা ভালো কোনো বাঁধা হয় নাই। অনেক কারণে আমরা আজকে আবার এখানে দিই বাংলা হচ্ছে। 2 বছর আগে এবার আবার একবার বাঁধছিল, বাংলা সংস্কার হতেছিল ঠিক মতো, বাঁধা হতেছিল ঠিক মতো। পুরানো জায়গা দিয়ে বাংলা বাঁধাকে ঠিকভাবে বাঁধা হয় না। আমাদের এখানে 20 তলার ধান ফসল সব নষ্ট হয়ে গেছে। গাঙ্গের হানি, গাং ভাঙ্গি হানি উঠছিল, বাড়িতে ঢুকছে, বাইরে পানি গরু ঘরে আমরা খুশি হেলাইছি। বরাবরের মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এখন যদি আমরা এইবার 3 মাসের মধ্যে পাশও হয়, এই প্রজেক্টটা শেষ হতে 4 থেকে 5 বছর লাগে। এটা কিন্তু একদিনে শেষ হবে না। ওই জন্য আমরা বলেছি টেম্পোরারি কিছু কাজ করে, সলিউশন করে, যেমন নদীর পাশের গাছগুলা কেটে ফেলা, কিছু কিছু ড্রেসিং করা, এগুলা করে আগামীবারের জন্য যাতে আমরা বন্যার প্রকোপটা একটু কমাতে পারি। তবে কেবল আশ্বাস নয়, জানমাল রক্ষায় টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আফরোজা হাসির রিপোর্টের সাথে সাথে সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সহিংসতা বন্ধ করে শান্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে সংবাদকর্মীরা কর্মজীবনের নিশ্চয়তা চান। আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার বিচার দাবি করেন তারা। একই সাথে আলোচনার মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সাংবাদিকরা কোনো পক্ষ নয় উল্লেখ করে গণমাধ্যম কর্মীরা বলেন, যে কোনো আন্দোলনের সংবাদ প্রচার করেন সাংবাদিকরা। সে সময় বিএফইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। ঢাকা রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশের চলমান সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। মূল বক্তব্যে ইকবাল করিম ভূঁইয়া বলেন, রাজনৈতিক সংকটকে সাময়িকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের নীতি নির্ধারকেরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান সহ 6 জন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ডসমূহের ঘটনাগুলো ঘটত না। এ সকল হামলা, আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের। অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ। অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন না। তার উপর চলছে ব্লক রেড, সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ম্যাশ চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সব ঘটনা। মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক ও যুবতী। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। কালক্ষেপণ না করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে টিআইবির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে স্বাধীন কমিশন গঠন করে দোষীদের শাস্তি নিশ্চিত সহ 11 দফা দাবি জানান তিনি। মানবাধিকার, ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর আহ্বানে ঢাকা সহ দেশের 45টি অঞ্চলে একযোগে এই মানববন্ধন করা হয়। আমরা চাই মানবাধিকার, ন্যায় বিচার এবং সুশাসন, এবং এই লক্ষ্যে আমরা যেটা দাবি করছি আমাদের রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাতে হবে। যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের উচিত হবে বিলম্ব হলেও ছাত্র জনতার চাহিদাটাকে বোঝা, মনটাকে বোঝা, তারা কি চাইছে, তাদের যে কারণে তারা ক্ষুব্ধ, যে কারণে তারা নিজেদেরকে সরকার বিচ্ছিন্ন মনে করছেন, যে কারণে সরকার নিজেদেরকে জনবিচ্ছিন্ন করেছে, সেগুলো উপলব্ধি করা দরকার। তার উপর ভিত্তি করে সার্বিক প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।